আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সাজেস্টেড 365-এ স্বাগত। দূর দূরান্ত থেকে যেখানে যে অবস্থান থেকে আমাকে শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা ইতোমধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আমি যেন নতুন নতুন আপনাদের গল্প শোনাতে আগ্রহ হই। প্রতিদিনের মতো আজকে একটি গল্প শোনাব। গল্পটি যিনি পাঠিয়েছেন তিনি বলেছেন এটা তার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা, তার আলোকেই তিনি পাঠিয়েছেন। আমি তার মতো করে গল্পটি পড়ে শোনানোর চেষ্টা করছি। চলুন শুরু করি। পাবনা জেলার একটা প্রত্যন্ত গ্রামে আমার শৈশব আর কৈশোর কেটেছে। এখানকার স্কুল থেকেই আমি এসএসসি পাশ করেছি। এরপর অবশ্য শহরে চলে আসি। এত কথা বলছি কারণ আমার ঘটনাটা এই গ্রামেই ঘটেছে। আমার সাথে ঘটেছে বলে আসলে ভুল হবে, কারণ ঘটনাটি ঘটেছে আমার মায়ের সাথে। আমি একজন প্রত্যক্ষদর্শী। আমি তখন বেশ ছোট, ক্লাস 3-তে পড়ি। একে তো গ্রাম অঞ্চল, তার উপর আমাদের বাড়ি ছাড়া আশেপাশে কোনো বড় বাড়িও নেই, ইলেকট্রিসিটিও নেই। বলা উচিত আমাদের আশেপাশের বেশিরভাগ বাড়িঘরই কৃষকদের, তাই সন্ধ্যা হওয়ার পরপরই চারিদিকে শুনশান নীরবতা নেমে আসে। ঝিঝি পোকার শব্দ ছাড়াও অন্য কোনো শব্দ পাওয়া যায় না। আমাদের বাড়িটা অনেক বড় জায়গা নিয়ে প্রতিষ্ঠিত। বাড়িতে একটা একতলা বিল্ডিং, একটা টিনের ঘর আর একটা রান্নাঘর আছে। গ্রাম বলে রুমের সাথে কোনো লাগানো টয়লেট নেই। বাড়ির পশ্চিম দিকে একটা বিশাল বাঁশবাগান, তার সামনে কিছু দূর এগুলেই 2টা কবর। আমাদের পরিচিত কারো না অবশ্য। আমার বাবা বাড়িটা বানানোর আগে থেকে এই 2টা কবর দেখছি। সেদিনকার ঘটনা, সেদিন রাতে আম্মা আমাকে রাত 2টা কি আড়াইটার দিকে ঘুম থেকে জাগান টয়লেটে যাওয়ার জন্য। ছোট মানুষ তো, তাই প্রতিদিন ওই সময়টাতে আমাকে ডেকে উঠানো হয় যাতে বিছানা না নষ্ট করি। যাই হোক, ঘুম জড়ানো চোখে আমি উঠে টয়লেটে গেলাম। এসে আম্মাকে পেলাম না। কি ভাবলাম মনে নেই, কিন্তু আমি ঘরে ঢুকে বিছানায় উঠে যাই এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ি। এভাবে কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই, তবে কিছু সময় পর বিকট চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। প্রথমে ঘাবড়ে গেলেও পরে দৌড়ে রুম থেকে বের হই। দেখি উঠানে আমার আম্মা সেন্সলেস হয়ে পড়ে আছেন। আমার 2 ভাই জলদি আমাকে ধরে ঘরে নিয়ে আসে। সে রাতে অনেক চেষ্টা করেও আমার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। আমার বাবা সরকারি চাকরি করতেন, সেই কারণে উনি প্রায়ই ঢাকায় থাকতেন। বাড়িতে থাকতাম আমরা 4 ভাই বোন। সেই রাতে আমরা অনাথের মতো কেঁদেছিলাম। আমার আম্মার জ্ঞান ফিরে সকালে ফজরের নামাজের পরপর। জ্ঞান ফিরলেও তিনি আমাদের সাথে নর্মাল কোনো কথাবার্তা বলেন না, যা বলেন আবুল তাবুল, এবং ছোট থাকার কারণে আমি প্রায় কিছু বুঝতাম না। এভাবে প্রায় বছরখানেক কেটে গেল। আমার বাবা আম্মাকে ডাক্তার কবিরাজ সব জায়গাতেই নিয়ে গেল, কিন্তু কোনো অবস্থাতেই কোনো উন্নতি হচ্ছিল না। আম্মা প্রায় ঘুমের মধ্যে চিৎকার করে উঠতে বলতেন, আমার হাতটা খেয়ে ফেললো, তোরা জলদি কিছু কর, আমাকে বাঁচা। কিন্তু আমরা ছোট ছিলাম, তাই কিছুই করতে পারতাম না, শুধু কাঁদতাম পাশে বসে। এভাবে চলার পর হঠাৎ একদিন এক কবিরাজের সন্ধান পাওয়া গেল। তিনি আমাদের বাড়িতে আসলেন। আমার আম্মাকে দেখলেন। কবিরাজ এমনিতেই খুবই কম কথা বলতেন, তাই আমার বাবা অনেক প্রশ্ন করেও তিনি বেশিরভাগই কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, একটু পায়েস রান্না কর। পায়েস রান্না করা হলে তিনি একটা কলা পাতায় ঢেলে পশ্চিম দিকে কবরগুলোতে পাশে রেখে আসলেন। তারপর আমাদের বাড়ির চতুর্দিকে 4 কোণায় 4টা খুঁটি পুঁতে দিলেন এবং শেষে আম্মাকে কয়েকটা তাবিজ দিয়ে চলে গেলেন। বলা বাহুল্য, সেদিনের পর থেকে আমার আম্মার মধ্যে পরিবর্তন দেখতে পেলাম। আম্মা সপ্তাহখানেক ঘুরেই প্রায় সুস্থ হয়ে গেলেন। তারপর আমার মুখেই আমরা শুনেছিলাম যে সেদিন কি হয়েছিল। সেদিন এক পাশে টয়লেটে ঢোকার পর আম্মা অন্য পাশের টয়লেটে ঢুকেন। আমি টয়লেট করা চলে আসার কিছু সময় পর আম্মা টয়লেট থেকে বের হন। হঠাৎ একটা দমকা বাতাস বয়ে যায় এবং আম্মাকে অবাক করে দিয়ে বাঁশঝাড় থেকে একটা কুকুর বের হয়। উল্লেখ্য, আমাদের টয়লেটটা বাঁশঝাড়ের পাশেই ছিল। কুকুরটার সাইজ একটা 6 মাসের বাছুরের সমান ছিল, মাথায় 2টা শিং এবং
চোখ দুটো যেন আগুনের গলার মতো জ্বলছিল। জিহ্বাটা বেরিয়ে আছে এবং তা থেকে অনবরত লালা গড়াচ্ছে। কুকুরটা বাতাসের বেগে আম্মার সামনে আসে এবং ঠান্ডা চোখে আমার আম্মার চোখের দিকে তাকিয়ে থাকে। তারপরের ঘটনা আর আম্মা মনে ছিল না। এবার একটা রহস্য উদ্ঘাটন করা যাক। আম্মা যখন অসুস্থ ছিলেন তখন তিনি প্রায় ঘরের মধ্যে বলতেন, আমার হাতটা খেয়ে ফেলল। এটা যখন ওনাকে জানানো হয় তখন তিনি বলতেন, তিনি দেখতেন সেই কুকুরটা এসে চিবিয়ে চিবিয়ে ওনার হাতটা খাচ্ছে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা হয়তো বলবেন গল্পটা বানানো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তবে যে অবস্থায় আমার 4টা ভাই বোন পার করেছি, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি এমন সময় যেন কারো কাটাতে না হয়। কারণ আম্মা ঘরের মধ্যে তখন অনেক রকম কথা বলতেন, যা শুনে প্রায় মনে হতো আম্মা হয়তো আর বাঁচবেন না। আম্মা কী কথা বলতো তা এখন আমার পুরোপুরি মনে নেই। তবে খাওয়া দাওয়ার অনেক সমস্যা হতো, কারণ আমরা কেউ রান্না করতে পারতাম না। মহান আল্লাহর ইচ্ছায় আমার আম্মা এখন পরিপূর্ণ সুস্থ। আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। সত্যি বন্ধুরা, গল্পটি অত্যন্ত চমৎকার ছিল। আমার শুনে অনেকটাই ভয় লাগছে। যাদের পরিবারে এরকম অ্যাবনর্মাল কোনো কিছু দেখা যায় বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটে, তাদের পরিবারে যে কী নেমে আসে, আসলে যাদের পরিবারে ঘটে ঠিক তারাই বলতে পারে। আমি আপনি হাজার অনুধাবন করলেও বুঝতে পারবো না। একবার চিন্তা করুন, ফাঁকা একটা বাড়ি, অনেক জায়গা জুড়ে তাদের বাড়িঘর, আশেপাশে অনেক দূর দূরান্তে বাড়ি, যেখানে অশিক্ষিত লোকজনই বেশি। 4 ভাই বোন, তার মা তাদেরকে নিয়ে সংসার করছে। এমন সময় মায়ের যদি এই অবস্থা হয়, এবং বাচ্চাগুলো রান্নাবান্নাও করতে পারে না, তাদের খাওয়ার দাওয়ার এবং একমাত্র মায়ের এরকম করুণ অবস্থা, তাদের মানসিক অবস্থান কেমন বিপর্যয় করে তুলে একটাবার চিন্তা করুন। এরকম অনেক অজানা গল্প আছে আমাদের, ধীরে ধীরে শুনব। চলুন আরেকটি গল্পে যাওয়া যাক। কিছু গল্পের রহস্য কখনোই ভেদ করা যায় না। ঠিক তেমনই একটি গল্প আমাদের পাঠিয়েছেন জনাব নাফিদ সাহেব। আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। এই ঘটনাটির রহস্য নাকি এখনও ভেদ করা যায়নি। ঘটনার সময়কাল 1940 সাল। গ্রাম তো দূরের কথা, তখন অনেক মহকুমা শহরেও বিদ্যুতের নামগন্ধ ছিল না। রহিমার বাসা কদমতলী গ্রামের। কদমতলী গ্রামের নাম শুনেছেন তো? ওই যে আমাদের পাশের গ্রামের শেষ প্রান্তে বড় যে আমবাগানটা ছিল, তার পশ্চিম পাশের গ্রামটা। এই কথা বলে মিজান সাহেব একটু দীর্ঘক্ষণ থামলেন। মিজান সাহেব আমাদের পাশের বাড়িতেই থাকেন, বয়স প্রায় 80 ছুঁই ছুঁই। সন্ধ্যার পর আমাদের আড্ডা হয় তার দোতলার বাড়ির ছাদেই। মিজান সাহেবের ছাদ আবার একটু অন্ধকার, গাছের আড়ালের কারণে ল্যাম্পপোস্টের আলো পুরোপুরি পৌঁছায় না, একেবারেই ভুতুরে পরিবেশ। আজ হঠাৎ করে আড্ডার মধ্যে ভূতের অভিজ্ঞতার বয়ান শুরু করলো তিনি। এই বিষয়ে মিজান সাহেব দেখলাম ব্যাপক আগ্রহ। তার নাকি জীবনে অনেক অদ্ভুতের অভিজ্ঞতা আছে। তার একটি আজ আমাদের সবাইকে শোনাবে। সবাই আগ্রহ নিয়ে কান খাড়া করে আছি। পরিবেশটাই ভূতুরে গল্প শোনার জন্য একদম মানানসই। মিজান সাহেব আবার বলতে শুরু করলেন, আমার দিকে ফিরে বললেন, বুঝলেন নাফিদ সাহেব, ঘটনাটা আজও একটা রহস্য হয়ে আছে। যা বলছিলাম, রহিমার বয়স তখন 14। গ্রামে আমাদের প্রতিবেশী ওরা। তখনকার দিনে এই বয়সের মেয়ে আগেই বিয়ে দিয়ে দিত। রহিমার বিয়ে একটু দেরিতেই হয়েছিল, মা বাবার আদরের ছিল বলে দেরিতে বিয়ে দিয়েছিল। রহিমার বিয়ে কার সাথে হচ্ছিল আমরা পরিষ্কারভাবে জানতাম না। রহিমার বাবা ফকির দরবেশ টাইপের মানুষ ছিলেন, খেয়ালি প্রকৃতির। হঠাৎ করে তার এক মুরিদের পাল্লায় পড়ে মেয়ের বিয়ে ঠিক করে ফেলেন। বরের সম্পর্কে আগাম কিছুই আমাদের জানা ছিল না। রহিমার বাবাকে ভয় মিশ্রিত ভক্তি শ্রদ্ধা করতাম বলে কিছুই জিজ্ঞেস করা হয়নি আগে থেকে। ফকির দরবেশ মানুষ, কার ওপর গোস্বা হয়ে কি করে কে জানে। বিয়ের সময় মাগরিবের পরে ঠিক হয়েছিল। পাত্রপক্ষ মাগরিবের পরে অন্ধকার নামতেই হাজির হলো। বরের সাথে মাত্র 2 জন মানুষ। একজন রহিমার বাবা মুরিদ, সেই মানুষটি যিনি পাত্রের মামা, আর একজন পাত্রের বাবা,
এত কম বরযাত্রী আসাতে আমরা সবাই অবাক হলেও কিচ্ছু বলিনি। খেয়ে দিয়ে হুজুর কলেমা পড়ালেন। পাত্রের চেহারা দেখলাম, তখন চেহারাটা কেন জানি সুবিধার লাগলো না। চোখগুলো ঘোলাটে ঘোলাটে। প্রথম দর্শনে আমাদের কারোই পছন্দ হলো না, কিন্তু কিছুই করার নেই। আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। পরের দিন ভোরে হইচই শুনে ঘুম ভাঙল। রহিমাদের বাড়িতে প্রচণ্ড গোলমালের আওয়াজ পেলাম। এক দৌড়ে গিয়ে হাজির হলাম। দেখলাম রহিমা অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই তার মুখে পানি ছিটাচ্ছে। জ্ঞান ফেরার পর সবার কথায় ঘটনা পরিষ্কার হলো আমাদের কাছে। জানলাম বরপক্ষের 2 জন বরকে রেখে রাতেই নাকি পালিয়েছে। রহিমার বাসর ঘরে যখন বর প্রবেশ করে তখন রাত অনেক হয়ে গিয়েছে। গ্রামের বাড়ি, চারদিকে ততক্ষণ নিশুতি পড়ে গিয়েছে, শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হারিকেনের মৃদু আলো জ্বলছে। বরের মুখ একবার দেখা মাত্র হয়েছিল রহিমার। ঘোলাটে চোখ দিয়েই দেখেই ভয়ে একটা শিশির অনুভবে তাকে ঘিরে ধরেছিল। আরও ভালো করে দেখার আগেই বর হারিকেনের আলো এক ঝটকায় নিভিয়ে দিল। তারপর নিঃশব্দে রহিমার পাশে এসে বসল। রহিমার কেন জানি অস্বস্তি লেগে উঠছিল, তবুও কিছু করার নেই। এই ছেলেই এখন তার সব কিছুর মালিক, সহ্য তো করতেই হবে। কিন্তু ছেলেটি যখন তাকে জড়িয়ে ধরল, হাতগুলো কেমন যেন লুমুস লুমুস লাগলো। গা শিরশির করে উঠল রহিমার। অস্বস্তিকর অনুভূতি নিয়েই স্বামীর সঙ্গে সঙ্গ হলো তার। পুরো শরীর কেমন যেন অসাড় হয়ে উঠল। স্বামীর তাণ্ডব শেষে ক্লান্ত রহিমা মরার মতো ঘুমাল। ভোরে যখন ঘুম ভাঙল, পাশ ফিরতেই দেখল তার বিছানা খালি। বাইরে তখন গণ্ডগোলের শব্দ। রহিমার বাবা দরজা ধাক্কা দিচ্ছেন। দরজা খোলার পরপরই তিনি মেয়েকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। তারপরের ঘটনা শুনেই রহিমাও অজ্ঞান হয়ে গেলেন। ঘটনা হলো, যার সাথে রহিমার বিয়ে ঠিক হয়েছিল তারা নৌকায় করে আগের দিন দুপুরে রওনা দিয়েছিল, কিন্তু আসার পথে বিকেলে নৌকা ডুবিতে পাত্র তার 2 সাথীসহ মারা যায়। সকালবেলা তাদের লাশ ভেসে ওঠে নদীতে। গ্রামের মনু মাঝি লাশগুলো পড়ে থাকতে দেখে এবং নিয়ে আসে। এই হলো ঘটনা। এটা এখন একটা রহস্য হয়ে আছে। পাত্র যদি আগেই মারা যায়, তাহলে রহিমার বাসর হলো কার সাথে, কার সাথেই বা সে থাকলো? আরও একটা অবাক করার ঘটনা হলো, রহিমা পরবর্তীতে গর্ভবতী হয়, আর একটি সন্তানও হয়, ছেলে সন্তান। চেহারাটা অবিকল তার বাবার মতোই, চোখগুলো ঘোলাটে ঘোলাটে, লোমশ চেহারা। বন্ধুরা, একবার চিন্তা করুন অবস্থাটা কেমন। এই অবস্থায় যদি আপনি পড়েন, কেমন হবে বলুন তো? কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই গল্পগুলো কেমন লাগছে এবং কি কি উপায়ে গল্পটি বললে আপনাদের কাছে আরেকটু শ্রুতি মধুর মনে হবে। কমেন্টে জানাবেন এবং আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি সবাই পাশেই থাকবেন, আমাকে উদ্বুদ্ধ করবেন যেন ভবিষ্যতে আপনাদের এরকম আরও ভয়ের গল্প, হাড় হিম করা গল্প এবং বিভিন্ন থ্রিলার গল্প আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার কাল দেখা হবে। আসসালামু আলাইকুম।